নাসিরউদ্দিনের নেতৃত্বে শপথ নিলেন 4 কমিশনার। অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার সিইসির। সুষ্ঠু নির্বাচনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিশনের প্রতি আহ্বান বিএনপির। শেখ হাসিনার বিরুদ্ধে সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের অভিযোগ। 12 দাবিতে অনড় অটোরিকশা চালকরা, বিভিন্ন সড়কে যানজটের ভোগান্তি। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং উন্নয়ন নিশ্চিতে জনগণের মৌলিক আয় নিশ্চিতের তাগিদ বিশিষ্টজনদের। গণ আন্দোলনের সুফল কাজে লাগিয়ে সামাজিক বৈষম্য দূর করার পরামর্শ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। শপথ নেওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কমিশনের দায়িত্ব গ্রহণ করলেন সিইসি সহ 5 নির্বাচন কমিশনার। শপথ শেষে এক প্রতিক্রিয়ায় জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার করেন প্রধান নির্বাচন কমিশনার এএসএম নাসিরউদ্দিন। মনিরুল ইসলামের রিপোর্ট। সংস্কারের অংশ হিসেবে গত 21 নভেম্বর গঠন করা হয় 5 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের এটিই কোনো দৃশ্যমান উদ্যোগ। রোববার দুপুরে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার সহ 5 জন নিয়েছেন শপথ। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। প্রথমে শপথ নেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। পরে কমিশনার হিসেবে শপথ নেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লাহ। সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে যে কোনো চ্যালেঞ্জ গ্রহণের প্রস্তুত থাকার কথা জানান প্রধান নির্বাচন কমিশনার। আমাদের নিয়ত সহি, we are confident inshallah we will be able to deliver. আর এবারের মতো একটা সুযোগ আগে ছিল না, কি সুযোগ জানেন আপনারা? যে সুযোগটা হচ্ছে শুধু আমরা না, রাজনৈতিক দলগুলো যারা ইলেকশন করবেন তারা 15-16 বছর ধরে বলে আসতেছেন আমরা ভোটের অধিকার চাই, আমরা অবাধে ভোট দিতে চাই। সুতরাং তাদেরকে আমরা সাথে পাবো এবং তাদের ডিমান্ডটাকে আমরা বাস্তবায়নে সহযোগিতা করব। এ সময় নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন নাসিরউদ্দিন। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নতুন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। এজন্য অত্যাবশ্যকীয় সংস্কার দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন তারা। ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা নির্বাচনী ব্যবস্থা সহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগও করেন বিএনপি নেতারা। হুমায়ুন কবিরের রিপোর্ট। 4 কমিশনার সহ শপথ নিয়েছেন নতুন সিইসি এএমএম নাসিরউদ্দিন। এ নিয়ে মোহনা টেলিভিশনকে নিজেদের অভিব্যক্তি তুলে ধরেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল ও সাংগঠনিক সম্পাদক শামা ওয়ায়েদ। নির্বাচন কমিশনের একটি বিরাট দায়িত্ব আছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করতে নতুন কমিশনের প্রতি আহ্বান জানান তারা। আমরা এই নির্বাচন কমিশন থেকে একটি স্বচ্ছতা আশা করি এবং আইনের শাসন আশা করি, গুড গভর্নেন্স আশা করি। আমরা আশা করি যে তারা সঠিকভাবে ভোটার তালিকা প্রণয়ন করবে, প্রত্যেকটা নির্বাচনী এলাকায় সঠিকভাবে স্বচ্ছভাবে ভোটের ব্যবস্থা করবে। ভোট ব্যবস্থা যাতে আবার ফিরে আসে সেই প্রত্যাশা আমরা করছি। নতুন নির্বাচন কমিশন হয়েছে, আমরা চাচ্ছি যে ওনারাও যেন সেই স্পিরিটকে ধারণ করেই জনগণের ভোটাধিকার আবার জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য সার্বিক ব্যবস্থা যেন তারা গ্রহণ করে। ক্ষমতায় টিকে থাকতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলেও অভিযোগ করেন তারা। নির্বাচনী ব্যবস্থাকে শেখ হাসিনা এটি একটি জালিয়াতির উৎসবে পরিণত করেছিলেন। সকল জনতাকে ভোটের সুযোগ করে দেওয়া এটা অবশ্যই এই সরকারের প্রধান দায়িত্ব।
এদিকে রাজধানী চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। প্রয়োজনীয় সংস্কার শেষ করে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। যে সমস্ত অত্যাবশ্যকীয় যে সংস্কার আছে সেগুলো তারা সম্পাদন করবে এবং আমি বলেছি তার একটি গুরুত্বপূর্ণ সংস্কার ছিল নির্বাচন কমিশন পুনর্গঠন, সেটা তারা করেছে এবং এর জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। বিএনপি প্রতিহিংসা রাজনীতি করে না বলেও দাবি করেন মঈন খান। আওয়ামী লীগের প্রতিহিংসার লগি বৈঠার রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। 12 দফা দাবিতে আজও রাজধানীতে বিক্ষোভ করেছেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে লাইসেন্স প্রদান, যৌক্তিক রুট পারমিট সহ 12 দফা দাবি জানান তারা। এদিকে গণ অবস্থান কর্মসূচির কারণে পল্টন ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন কর্মজীবী সহ সর্বস্তরের মানুষ। মুনতাসির মামুনের প্রতিবেদন। সড়ক অবরোধ করে চতুর্থ দিনের মতো গণ অবস্থান কর্মসূচি পালন করছেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকেরা। রোববার সকাল থেকেই তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে নিজেদের দাবি দেওয়ার সপক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। 12 দফা দাবিকে যৌক্তিক উল্লেখ করে সংকটের শান্তিপূর্ণ ও যৌক্তিক সমাধান চান চালকেরা। তারা সুবিধা পায়ে গেছে, এখন ভাল লাগে না। 3 দিন যাবত 100 টাকার ভাড়া 150 টাকা দিয়ে যাইতাছে, এখন তাদের ভাল লাগে। লাইসেন্স সহ অটোরিকশার জন্য নির্দিষ্ট রুট করে দিলে সমস্যার সমাধান হবে উল্লেখ করে আটক চালকদের নিঃশর্ত দাবি করেন তারা। আমাদের কোনো খোঁজ খবর না আছে, আমরা কি তাদের কাছে চাকরি চাইছি, বাড়ি চাইছি, গাড়ি চাইছি, কিচ্ছু চাইনি। আমরা একটু স্বাধীনভাবে চলবার চাইছি। আন্দোলনের সংহতি জানিয়েছেন কমিউনিস্ট পার্টি এবং উদীচী শিল্পী গোষ্ঠী সহ রিক্সা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়ন। বেকারের যে সমস্যাটা, এইটা যে পর্যন্ত দূর না করতে পারবো গভর্নমেন্ট না পারলে তো এটা প্রযুক্তি আসলে আস্তে আস্তে বাড়তেছে। যে পর্যন্ত সীমাবদ্ধ সে লাইসেন্সটা দেয়, লাইসেন্সের একটা রোডে নির্ধারিত টাইম দেওয়া দেয়, যেই টাইমের বাইরে তোমরা এদিকে যাইবা না, তোমার শৃঙ্খলাভাবে চালাও। রিক্সা শ্রমিকদের তো ড্রাইভিং লাইসেন্স দিতেই হবে, রিক্সারও লাইসেন্স দিতে হবে, বিআরটি এর মাধ্যমে লাইসেন্স দিতে হবে এবং একটা যৌক্তিক রুট পারমিট দিতে হবে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীতে অটোরিকশা চলাচলের বিষয়ে উচ্চ আদালত সিদ্ধান্ত নেবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে কেউ অরাজকতা সৃষ্টি করলে কঠোরভাবে দমন করা হবে। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এদিকে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান জানান, সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার সময় 1 মাস বাড়ানো হয়েছে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সভা শেষে উপদেষ্টা বলেন, ট্রাফিক উন্নয়ন, যানজট নিরসন সহ রাজধানীতে সভা সমাবেশে ভোগান্তি দূরীকরণের বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। বিজয় দিবস সম্বন্ধে আমাদের আলোচনা হয়েছে, তারপরে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার প্রসঙ্গে আলোচনা হয়েছে এবং চাপ দিয়ে হয়রানি ওরা হয় যে এইগুলি ব্যাপারেও আলোচনা হয়েছে এবং মাদকের ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। গণমাধ্যমের এক প্রশ্নে দেশে প্রচুর ভুয়া মামলা হচ্ছে স্বীকার করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানান তিনি। ভুয়া মামলা এবং মিথ্যা মামলা হচ্ছে, এটা আমি অস্বীকার করব না। আমি এখনো বলি যে ভুয়া মামলা হচ্ছে এবং মিথ্যা মামলা হচ্ছে। এখন ভুয়া মামলা এবং মিথ্যা মামলা যেন না হয় এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি এবং যারা ভুয়া মামলা এবং মিথ্যা মামলা করতেছে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিব। রাজধানীতে অটোরিকশা চলাচলের বিষয়ে উচ্চ আদালত সিদ্ধান্ত নেবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অটোরিকশা সম্বন্ধে আমরা তো বাস্তবায়ন করব না, এটা তো উচ্চ আদালতের একটা আদেশ। উচ্চ আদালতের আদেশটি আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। এদিকে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে জনপ্রশাসনের সিনিয়র সচিব মোখলেসুর রহমান বলেন, 43 থেকে 47তম বিসিএসে মোট 18,154 জন প্রার্থী নিয়োগ দেবে সরকার। আমরা ইমিডিয়েট বিসিএসে 18,149, 43তম বিসিএস যেটা অলরেডি 1 জানুয়ারি 2025 যোগদান করার কথা, তাদের ব্যাপারে সর্বশেষ এনএসআই এবং ডিজিএফআই এর মাধ্যমে একটা অধিকতর যাচাই চলছে
এবং এদের যাচাইটা আমরা এই মাসের মধ্যেই চেয়েছি। বর্তমানে সরকারি চাকরিতে 5.5 লাখ পদ ফাঁকা আছে বলে জানান জনপ্রশাসনের এই সিনিয়র সচিব। বিভিন্ন ক্ষেত্রে চাকরি হবে 5.5 লাখ পোস্ট খালি আছে, 5.5 লাখ। শামীমুজ্জামান চৌধুরী, মহড়া সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকার পেতে 11টি শর্ত পূরণ করতে হবে বলে জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সচিবালয়ে নিজ দপ্তরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এমফে রদ্রিগেজের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা জানান, গত 1 দশক ধরে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে জিএসপি সুবিধা পাচ্ছে না বাংলাদেশ, অথচ ইউরোপীয় ইউনিয়ন, জাপান সহ বেশ কিছু দেশে এই সুবিধা মিলছে। কর্মসূচি যেটা হয়েছে, এই কর্মসূচিকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা আজকে বিশদভাবে আলোচনা করলাম এবং এই আলোচনাটা আমার ধারণা খুবই যুক্তিযুক্ত এবং দুজনের অবস্থানকে আমরা তুলে ধরেছি এবং আমরা দুজনের অবস্থানকে উপলব্ধি করি এবং কিভাবে আমরা কত দ্রুত আমরা এই 11 দফা বাস্তবায়ন করতে পারি, এই উদ্দেশ্যে আমাদের আলোচনাটা হয়েছে। রাজধানীর মিরপুরে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 7 জন দগ্ধ হয়েছে। এর মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি কারখানায় এয়ার ফ্রেশনার রিফিল করার সময় সিলিন্ডার বিস্ফোরণে 10 শ্রমিক দগ্ধ হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি আজমির ইসলামের সহায়তায় আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। মিরপুর 11 সি ব্লকের 5 নম্বর সড়কের একটি বাসার গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী শিশু সহ 7 জন দগ্ধ হয়েছে। দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। এর মধ্যে 1 নারী ও 2 শিশুর চিকিৎসা চলছে আইসিইউতে, বাকি 3 জন এসডিওতে চিকিৎসাধীন। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মোহাম্মদ শাওন বিন রহমান জানান, এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। মিরপুর 11 গ্যাস লাইন বিস্ফোরণের দুর্ঘটনায় তার মধ্যে 1 জন রোগী স্টেবল আছে, যার 6% পুড়ে গিয়েছে, শাহজাহান, ওনাকে আমরা ওয়ার্ডে দিচ্ছি। বাকি 3 জন হচ্ছে একজনের আপনার 95%, আর একজনের হচ্ছে 20% এবং আরেকজনের 14%। সবারই শ্বাসনালী পুড়েছে, যার জন্য ওনাদের 3 জনকে আমরা এসডিইউতে দিচ্ছি, আর বাকি 3 জনকে আমরা আইসিইউতে দিচ্ছি। অলরেডি একজন আইসিইউতে আমরা পাঠিয়েছি, বাকি 2 জন প্রক্রিয়াধীন আছে। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি কারখানায় এয়ার ফ্রেশনার রিফিল করার সময় সিলিন্ডার বিস্ফোরণে 10 শ্রমিক দগ্ধ হয়েছে। রোববার সকাল 10:30টার দিকে মেঘনাঘাট এলাকায় দুর্ঘটনায় দগ্ধদের উদ্ধার করে ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিতে প্রতিটি মানুষের মৌলিক আয় নিশ্চিত করা জরুরি বলে মনে করেন বিশিষ্টজনেরা। রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত আলোচনায় তারা বলেন, মানুষের আশা আকাঙ্ক্ষা বিবেচনায় ছাত্র জনতার আন্দোলনের সুফল কাজে লাগিয়ে সমাজের সব ক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। আমাদের অত্যন্ত সৌভাগ্য যে সামাজিক সুরক্ষার মাধ্যমে কিভাবে প্রান্তিক জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই দিককে প্রাধান্য দিয়ে আলোচনার আয়োজন করে সিপিটি। নতুন নতুন উদ্ভাবনীর মাধ্যমে দেশের মূল অর্থনীতি উন্নয়নে কাজ করার লক্ষ্যই ছিল আলোচনার বিষয়বস্তু। কৃষিখাত, নারীর ক্ষমতায়ন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ছিল সবার বক্তব্যে। 2 থেকে 2.5% কথা বলা হয়, যদিও ওই 2% ভিতর আমরা জানি ফাঁক আছে, কারণ ওটার ভিতরে পেনশন ফান্ড, ওটার ভিতরে সরকারি পেনশন ফান্ড ওখানে ধরে আছে। পৃথিবীর কোনো দেশে সরকারি পেনশন ফান্ডকে সামাজিক সুরক্ষার অংশ হিসেবে দেখা হয় না। আলোচকরা বলেন, সার্বজনীন মৌলিক আয়ের বিষয়টি নিশ্চিত করা না গেলে সার্বিক উন্নয়ন সম্ভব নয়। এক্ষেত্রে প্রান্তিক জনগোষ্ঠীকে কাজে লাগাতে হবে। এটা তাদেরকে উদ্দীপ্ত রাখতে হবে যেন তারা প্রেশার ফ্রি ভাবে কাজ করতে পারেন। লোকাল কমিটির ভূমিকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এটার ভেতরে। বাজার এর সাথে তাল মিলিয়ে একটা আমরা মিনিমাম ওয়েজ তৈরি করতে হবে এবং সেইটা কিভাবে একটা ন্যাশনাল মিনিমাম ওয়েজে পৌঁছাতে পারবো। ছাত্র জনতার আন্দোলনের কথা সবাইকে মনে করিয়ে দিয়ে দেশের সব ক্ষেত্রে বৈষম্য দূর করার আহ্বান জানান সিপিডির সম্মাননীয় ফেলো। বাংলাদেশে যে উত্তরোত্তর যে বৈষম্য হচ্ছিল, আয় বৈষম্য, ভোগ বৈষম্য, সম্পদ বৈষম্য, সেইটার একটা বিরুদ্ধে একটা অবস্থান থেকে কিন্তু আজকের এই আলোচনাটাকে দেখতে হবে। মানুষের আশা আকাঙ্ক্ষা বিবেচনায় স্বাস্থ্য ও শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে স্থানীয় সরকারের উপর গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ। আমরা যদি ইউনিভার্সাল হেলথ কেয়ারটা দিতে পারি
একটা ফ্যামিলিকে, তাহলে তার যে চিকিৎসার খরচটা, প্রত্যেক ফ্যামিলিতে একটা চিকিৎসার খরচ আছে এবং বাংলাদেশের মধ্যে এটা হাইয়েস্ট। ইউনিভার্সাল হেলথ কেয়ার, এডুকেশন সাথে সমন্বয় এটা করা যেতে পারে। বিগত সরকারের দুর্নীতি ও অনিয়মের কড়া সমালোচনা করেন আলোচকরা। উপজেলা চেয়ারম্যানের আত্মীয় স্বজন একটি বাড়ি একটি খামারের সুযোগ পেয়েছে, ইভেন আওয়ামী লীগেরও অনেক লোক পায়নি। অন্য আপনি সাধারণ জনগণ তো বাদই দেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। মূল্যস্ফীতির সঙ্গে যুদ্ধ করে ক্লান্ত মানুষ। ভোক্তার ব্যয় বেড়ে গেছে 10%, বিপরীতে আয় বেড়েছে 8%। কারো উপরে ঋণের বোঝা, আবার কেউ ধার দেনা করে টিকে থাকার চেষ্টা করছেন। এতেই বোঝা যায় বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য কতখানি। কৃষিবিদরা বলছেন, মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য থামানো না গেলে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। উষা ফেরদৌসের বিশেষ প্রতিবেদন। 2022 সাল থেকেই দেশে মূল্যস্ফীতির থাবা। এতে কেবল নিম্ন আয়ের মানুষই না, কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় মধ্যবিত্তরাও। তার উপর বর্তমানে কয়েক দফা মূল্য বৃদ্ধিতে দিশেহারা তারা। মাছ, মাংস, তরি তরকারি আমাদের না বিশ্বাস। আমাদের দেখা যাচ্ছে বেতন 1 মাসের জন্য দিচ্ছে, আগে হয়তো 1 মাস পরে শেষ, এখন 7 তারিখে বেতন শেষ। 80 টাকা আলু কিনে তো মানুষ বাঁচবে না, সাধারণ মানুষ তো একটু ডাল ভাত খেয়ে বেঁচে থাকবে, এটাই তো নিয়ম। কিন্তু সেটা তো হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে, সবারই কষ্ট হচ্ছে। 7টি নিত্যপণ্যের ওপর শুল্ক হ্রাস করায় 2000 কোটি টাকা সরকারকে ছাড় দিতে হচ্ছে। যদিও শুল্ক হ্রাসের কোনো সুবিধাই পাচ্ছে না জনগণ, কারণ বাজার এর কোনো প্রভাব নেই। 1000 টাকা নিয়ে বাজার আসলে ঠিকমতো সবজি কিনে আপনি অন্য কোনো বাজার করতেই পারবেন না। আপনি ইলিশ হয়েছে 2200 টাকা কেজি, সিমড়ি হয়েছে 1600 টাকা কেজি, মুরগি হয়েছে মনে করেন 500, 550, 600 টাকা কেজি। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন মতে মানুষের আয়ের চেয়ে ব্যয় 2% বেড়েছে, ফলে ভোক্তার ক্রয় ক্ষমতা কমেছে। কৃষকের যেমন ইনপুট কস্টটাকে আমাদের কমাতে হবে অত ভর্তুকি দিয়ে, ঠিক তেমনইভাবে আমাদের মার্কেটিং সিস্টেমটা খুব ডেভেলপ করতে হবে। মার্কেটিং সিস্টেম, কৃষক প্রোডাকশন করলো, সেটা মার্কেটে বেশ কয়েকটা হাত বদলের মাধ্যমে কিন্তু মার্কেটে যায়। এই হাত বদলের কারণে কিন্তু কৃষক সস্তায় বিক্রি করে দিচ্ছে এবং আমরা যারা ক্রেতা আছি তারা কিন্তু বেশি দামে কিনছি। আমার কাছে মনে হয় যে আমরা যদি এই হাত বদলের সংখ্যাটা, মানে মিডলম্যানের সংখ্যাটা যদি আমরা কমিয়ে দিতে পারি কোনোভাবে, এটা টেকনোলজি, এখন অনেক কিছু টেকনোলজি বের হয়েছে, টেকনোলজি বেসড হতে পারে, অথবা আমরা সেভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে পারি যে এই প্রোডাক্টগুলো কৃষকের মাঠ থেকে সরাসরি বিভিন্ন শপে চলে যাবে, সেখান থেকে কাস্টমারের কাছে যাবে। আর বিবিসির তথ্য মতে দেশে 4 কোটি 10 লাখ পরিবারের মধ্যে 26% পরিবার তাদের মৌলিক চাহিদা মেটাতে ঋণ করে চলেছে। গরিব ক্রেতা, যারা ক্রেতা অথবা উৎপাদনশীল যারা আছে, তারা কিন্তু কখনোই লাভবান হচ্ছে না। লাভবান হচ্ছে যারা বিজনেস করছে, বড় বড় বিজনেস যারা করছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকি চীন ন্যাশনাল আর্মির 3 সদস্য নিহত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, রুমার গহীন জঙ্গলে KN-এর গোপন আস্তানায় অভিযান চালায় সেনাবাহিনী। টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালালে সেনাবাহিনীও পাল্টা জবাব দেয়। এতে গুলিবিদ্ধ হয়ে 3 সন্ত্রাসী মারা যায়। অভিযানে অস্ত্রসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করেছে সেনাবাহিনী। সিরাজগঞ্জে বাসের সঙ্গে সংঘর্ষে 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সকালে ঢাকা পাবনা মহাসড়কে উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের মাটিকাটা গ্রামের মিজানুর রহমানের ছেলে শরীফুল ইসলাম ও শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের শফিকুল ইসলামের ছেলে নাইমুর রহমান। দেশের বাইরের খবর। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে মুসলিমদের 2 সম্প্রদায়ের সংঘর্ষে অন্তত 32 জন নিহত হয়েছে। এর মধ্যে 14 জন সুন্নি ও 18 জন শিয়া। সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে জানিয়েছে রাজ্য প্রশাসন। বৃহস্পতিবার শিয়া যাত্রীবাহী গাড়িতে বন্দুকধারীদের হামলায় 43 জনের প্রাণহানির পর এ সহিংসতার ঘটনা ঘটল। লেবাননে ইসরায়েলি হামলায় আরও 33 জন নিহত হয়েছে। আর গাজায় 2 দিনে মারা গেছে আরও 120 ফিলিস্তিনি। 1 বছরেরও বেশি সময় ধরে চলা তাণ্ডবে 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। উপার্জন ও খাদ্যোৎপাদন তলানিতে নামায় অর্ধাহার অনাহারে দিন কাটছে লাখো মানুষের। আছে চিকিৎসা সংকটও। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট।
পুরো শহর যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই লেবাননের বৈরুতে বিমান হামলা চালায় ইসরায়েল। বোমার শব্দে কেঁপে ওঠে পুরো শহর। হামলায় একটি বহুতল আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এই হামলায় নিহত হয়েছে 20 জন আর আহত অর্ধশতাধিক। হিজবুল্লাহর দাবি, হামলার লক্ষ্য ছিল তাদের এক শীর্ষ নেতা, কিন্তু সে সময় তিনি ওই এলাকায় ছিলেন না। রাজধানীর বৈরুতের পাশাপাশি এ রাতে পূর্বাঞ্চলের বালবেক জেলার 2টি গ্রামে হামলা চালিয়ে 13 জনকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। আহত হয়েছে অনেকে। গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত লেবাননে প্রাণ গেছে প্রায় 3670 জনের। এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি তাণ্ডবে দুদিনে আরও 120 জন নিহত ও প্রায় 200 জন আহত হয়েছে। এতে উপত্যকাটিতে 44,200 ছাড়িয়েছে মৃত্যু। উপত্যকা জুড়ে এখনও নিখোঁজ রয়েছে 10,000-এরও বেশি মানুষ। ধ্বংসস্তূপের নিচে আটকা আছে বহু মানুষ। জাতিসংঘের তথ্য মতে ইসরায়েলি হামলায় গাজার প্রায় 85% মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে লাখ লাখ মানুষ মানবেতর জীবনযাপন করছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আবার। নাসির উদ্দিনের নেতৃত্বে শপথ নিলেন 4 কমিশনার। অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার সিইসির। সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিশনের প্রতি আহ্বান বিএনপির। শেখ হাসিনার বিরুদ্ধে সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের অভিযোগ। 12 দাবিতে অনড় অটোরিকশা চালকরা। বিভিন্ন সড়কে যানজটের ভোগান্তি। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং উন্নয়ন নিশ্চিতে জনগণের মৌলিক আয় নিশ্চিতের তাগিদ বিশিষ্টজনদের। গণ আন্দোলনের সুফল কাজে লাগিয়ে সামাজিক বৈষম্য দূর করার পরামর্শ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।